আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে শরীরে কেমন যেন একটা অস্বস্তি লাগছে, জ্বর জ্বর ভাব, কিন্তু থার্মোমিটারে মাপলে জ্বরটা ঠিক ধরা পড়ছে না? কিংবা ধরুন সামান্য একটু কাজ করেই অসম্ভব ক্লান্তি লাগছে। শরীর যখন অসুস্থ হওয়ার একেবারে প্রথম সিগন্যালটা দেয়, আমরা ঠিক সেই মুহূর্তটার কথাই বলছি। চলুন আজ আমরা এই অবস্থার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ ফেরাম ফসফরিকাম নিয়ে একটা গভীর বিশ্লেষণ করি। তো এই পুরো আলোচনাটা আমরা 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা ঔষধটার পরিচয় আর উৎস সম্পর্কে জানব। এরপর দেখব এর প্রধান কাজটা ঠিক কোথায়। তারপর এর মানসিক আর শারীরিক লক্ষণগুলো নিয়ে কথা বলবো। আর সবশেষে এর প্রায়োগিক দিক, মানে অন্যান্য ঔষধের সঙ্গে এর সম্পর্ক, সঠিক মাত্রা এবং সোর্স থেকে পাওয়া কিছু ক্লিনিক্যাল উদাহরণও আমরা দেখে নেব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এর একদম বেসিক পরিচয় দিয়ে। এই ওষুধটা আসলে কি আর এটা কোথা থেকেই বা আসে? ফেরাম ফসফরিকাম মানে হলো আয়রন ফসফেট। এটা আসলে ফেরিক ফসফেট থেকে তৈরি একটা টিস্যু সল্ট। একে টিস্যু সল্টও বলা হয়। মানে এটা আমাদের শরীরের কোষের জন্যেই একটা জরুরি খনিজ লবণ, যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। মেটেরিয়া মেডিকা অনুযায়ী এর প্রধান ব্যবহার মূলত 3টে ক্ষেত্রে দেখা যায়। 1. রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। 2. হালকা জ্বর আর প্রদাহের একদম প্রথম অবস্থায়। আর 3. বিশেষ করে শিশু ও বয়স্কদের শারীরিক দুর্বলতায়। তো পরিচয় তো হলো, এবার আসা যাক এর সবচেয়ে জরুরি দিকটায়, মানে এর প্রধান কার্যক্ষেত্র নিয়ে। ঠিক কোন পরিস্থিতিতে এই ওষুধটার কথা সবার আগে ভাবা উচিত? এই যে স্লাইডটা দেখছেন, এটাই কিন্তু ফেরাম ফসের আসল পরিচয়। যে কোনো ধরনের প্রদাহ বা জ্বরের একদম প্রাথমিক পর্যায়ে ফেরাম ফসফরিকামকে প্রথম সারির ঔষধ হিসেবে ধরা হয়। মানে যখন শরীরের রোগের বিরুদ্ধে লড়াইটা সবই শুরু হয়েছে, কিন্তু রোগটা এখনও পুরোপুরি জাঁকিয়ে বসেনি। তাহলে কোন লক্ষণগুলো দেখে এর প্রয়োজনটা বোঝা যাবে? একটু ভাবুন তো। সামান্য কাজেই ভীষণ ক্লান্তি, একটা ইনফ্লুয়েঞ্জার মতো হালকা গা গরম ভাব, রক্ত কমে যাওয়ার কারণে মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে থাকছে, পেটে একটা হালকা অস্বস্তি বা বদহজম হচ্ছে, আর বিশেষ করে ছোট বাচ্চা বা বয়স্কদের মধ্যে একটা দুর্বলতা দেখা যাচ্ছে। এই লক্ষণগুলো যখন একসাথে মিলে যায়, তখনই ফেরাম ফসফরিকামের একটা স্পষ্ট ছবি আমাদের সামনে চলে আসে। আচ্ছা, এবার চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি এর মানসিক আর শারীরিক লক্ষণগুলো কেমন হয়, যা থেকে আমরা একটা কমপ্লিট ক্লিনিক্যাল প্রোফাইল তৈরি করতে পারব। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে মানসিক আর শারীরিক অবস্থার একটা চমৎকার তুলনা দেয়া আছে। একদিকে যেমন সামান্য মানসিক কাজে ক্লান্তি, কোনো কিছুতে মন দিতে না পারা বা একটা উদাসীন ভাব চলে আসে, ঠিক সেভাবে শারীরিক দিকেও দুর্বলতা, মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া আর ঠান্ডা হাত পায়ের মতো লক্ষণগুলো দেখা যায়। মানে মন আর শরীর দুটোই যেন একই দুর্বলতার কথা বলছে। এবার যদি আমরা শরীরের ভেতর আর একটু উকি দিই, তাহলে ছবিটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন রক্ত সঞ্চালনের কথা। সামান্য পরিশ্রমে বুক ধরফর করে ওঠে আর পালসটাও খুব দুর্বল লাগে। যদি মাথার দিকে তাকাই, একটা ভার ভার ভাব বা হালকা মাথা ঘোরার অনুভূতি থাকে। পেটের ক্ষেত্রে আবার অল্প খেলেই বদহজম বা অ্যাসিডিটির মতো সমস্যা হয়। আর সবশেষে মাসল বা পেশিগুলো, সেগুলোতে একটু নড়াচড়াতেই ক্লান্ত হয়ে পড়ে। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম। এবার চলুন এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা একটু দেখে নিই। মানে এই ওষুধটা অন্য ওষুধের সাথে কিভাবে কাজ করে আর এর সঠিক মাত্রাটাই বা কী হওয়া উচিত। দেখুন, এখানে ঔষধের সম্পর্কগুলো দেখানো হয়েছে। কমপ্লিমেন্টারি বা পরিপূরক ঔষধ হিসেবে ফেরাম মেটালিকাম দীর্ঘদিনের রক্ত স্বল্পতায় ভালো কাজ করে। আবার শরীর থেকে কোনো তরল বেরিয়ে যাওয়ার পর যে দুর্বলতা আসে, সেখানে চায়না অফিসিনালিস খুব ভালো সাপোর্ট দেয়। আর ক্যালকেরিয়া ফসফরিকার সাথে এর লক্ষণে অনেক মিল আছে, বিশেষ করে বাচ্চাদের বাড়ন্ত বয়সের দুর্বলতার ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো কোন পাওয়ারটা কখন ব্যবহার করা উচিত, তাই না? সোর্স মেটেরিয়াল বলছে এটা নির্ভর করে লক্ষণের ওপর। যেমন শিশু বা বয়স্কদের মতো দীর্ঘস্থায়ী দুর্বলতার ক্ষেত্রে 6X বা 12X এর মতো লো পোটেন্সি দিনে 2-3 বার ব্যবহার করা হয়। আবার হঠাৎ পরিশ্রমে বুক ধরফর করার মতো লক্ষণে 30C ব্যবহার হতে পারে। আর সমস্যা যদি আরও গুরুতর হয়, তখন 200C এর মতো হাই পোটেন্সি ব্যবহারের কথাও বলা আছে। তো এতক্ষণ আমরা যা যা জানলাম, সেগুলো বাস্তবে কতটা খাটে,
চলুন সোর্স থেকে নেওয়া দুটো আসল উদাহরণ দেখি, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম কেসটা দেখুন, একটা ছোট্ট বাচ্চার লক্ষণগুলো কি? খেলার পরেই একদম ক্লান্ত হয়ে পড়ছে, শরীরে তেমন জোর নেই আর মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। এটা কিন্তু খুব কমন একটা সিনারিও। এক্ষেত্রে ফেরাম ফস 6X দিনে 3 বার প্রেসক্রাইব করা হয়। কারণটা খুব সহজ। এই লক্ষণগুলো দীর্ঘদিনের রক্তস্বল্পতা আর ক্লান্তির একটা টিপিক্যাল ছবি, যা সরাসরি ফেরাম ফসের দিকে ইঙ্গিত করছে। এবার আরেকটা উদাহরণ দেখা যাক, একজন প্রাপ্তবয়স্ক মানুষের। তার লক্ষণগুলো হলো সামান্য একটু কাজ করলেই হার্টবিট বেড়ে যাচ্ছে, মুখটা ফ্যাকাশে লাগছে, হাত পা ঠান্ডা, আর শরীরে সার্বিকভাবে একটা ক্লান্তি তো আছেই। এখানে ফেরাম ফস 30C দিনে 2 বার দেওয়া হয়েছিল। এখানেও দেখুন, যুক্তিটা কিন্তু খুব সোজা সাপটা। এটা হলো পরিশ্রমে তৈরি হওয়া ক্লান্তি আর হালকা বুক ধরপড় করার একটা ক্লাসিক্যাল কেস, যা ফেরাম ফসের অন্যতম প্রধান একটা লক্ষণ। তাহলে পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু এটাই থাকছে যে যখন শরীর ক্লান্তি বা জ্বরের প্রথম বিপদ সংকেত দেয়, তখন সে প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলতে ফেরাম ফসফরিকাম কি সত্যি সঠিক সহায়ক হতে পারে? এই বিষয়টা নিয়ে ভাবনার একটা অবকাশ কিন্তু থেকেই গেল।